আসসালামু আলাইকুম। রাজবাড়ী সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অত্র বিভাগের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই করোনা কালে সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদেরকে মাস্টার্সের একটি কোর্স নিয়ে আলোচনা করব। তো এখানে আমার পরিচিতি রয়েছে। এরপরে আমরা দেখি আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়ের পরিচিতি দেখে নিই। তো বিষয় হচ্ছে প্রাণীবিদ্যা। আজকের যে কোর্সটি আলোচনা করব সেই কোর্সের কোর্স কোড হচ্ছে 313121। কোর্সের শিরোনাম জলজ চাষ, মৎস্য প্রযুক্তি ও আহরণ। আর লেকচারের শিরোনাম হচ্ছে জলজ চাষের গুরুত্ব, প্রকারভেদ ও কৌশল। অর্থাৎ আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে জলজ চাষের গুরুত্ব, প্রকারভেদ ও কৌশল। তো প্রথমেই আমরা দেখি যে জলজ চাষ কি। জলজ চাষ ইংরেজিতে অ্যাকুয়াকালচার বলা হয়। শব্দটি ইংরেজি অ্যাকুয়া অর্থাৎ পানি এবং কালচার অর্থাৎ চাষ থেকে আসছে। অর্থাৎ পানির চাষ মানে জলজ চাষ, অর্থাৎ পানিতে যে চাষাবাদ করা হয় সেটাই হচ্ছে অ্যাকুয়াকালচার বা জলজ চাষ। আমরা যদি সংজ্ঞাটি দেখি তাহলে দেখো যে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে মৎস্য ও অন্যান্য মাৎস্যজ প্রজাতির জলজ চাষাবাদই হলো জলজ চাষ। এখানে দেখো যে কয়েকটি উদ্দেশ্য হতে হবে জলজ চাষের: অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার। আর এখানে কি কি চাষ করব আমরা? মৎস্য ও মাৎস্যজ প্রজাতি, এই দুটা একটু গুরুত্বপূর্ণ কথা। আসলে মৎস্য বলতে ফিনফিশকে বোঝায়, অর্থাৎ যাদের এই জোড় পাখনা আছে, যেমন রুই, কাতলা, কালবাউস, মৃগেল, এগুলি হচ্ছে মৎস্য। অর্থাৎ জোড় পাখনা বিশিষ্ট অর্থাৎ ফিন বিশিষ্ট যে মাছ আছে সেই মাছই হচ্ছে মৎস্য। আর অন্যদিকে মাৎস্যজ প্রজাতি বলতে বোঝাচ্ছে যে ফিশ ছাড়া জলে অন্য অন্য যে প্রজাতিগুলি, প্রাণী প্রজাতিগুলি চাষ করা হয় সেগুলি হচ্ছে মাৎস্যজ, অন্যান্য মাৎস্যজ প্রজাতি বলা হচ্ছে, যেমন কচ্ছপ, ডলফিন, ব্যাং, এগুলি। তাহলে মাৎস্যজ বলতে আসলে এই মৎস্য সহ জলে যত প্রাণী প্রজাতি এমনকি উদ্ভিদ প্রজাতির যে চাষ হয় সবগুলিকে একসাথে মাৎস্যজ প্রজাতি বলা হয়। তাহলে আমরা শুধু জলজ চাষে যে মাছ চাষ হবে তা না, মাছের পাশাপাশি অন্যান্য প্রাণীর অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় এমন প্রাণীর চাষাবাদও জলজ চাষ তথা অ্যাকুয়াকালচারের অন্তর্ভুক্ত। এবারে আমরা একটু দেখে নেই যে আসলে কারা এই জলজ চাষের অন্তর্ভুক্ত, কারা আমরা একটু দেখি সেটা। এখানে একটি লিস্ট আছে, দেখো আমি লিখেছি মাছ। মাছ অর্থাৎ মৎস্য, মূল মৎস্য যারা, ফিনফিশ যারা। এই মাছ ছাড়াও অন্য অন্য যেসব প্রাণী জলজ চাষের অন্তর্ভুক্ত তারা হচ্ছে ব্যাং, কুমির, কচ্ছপ, ডলফিন, তিমি, ক্রাস্টেশিয়া। ক্রাস্টেশিয়ার ভিতরে কিছু উল্লেখ করেছে এখানে: প্রন, শ্রিম, লবস্টার, ক্রাব প্রভৃতি। কিছু মলাস্ক এরও চাষও করা হয়, যেমন অক্টোপাস, স্কুইড, কাটল ফিশ, পাইলা, ক্লাম, মাজেল, ওয়েস্টার প্রভৃতি। এগুলি হচ্ছে মলাস্কা। এছাড়াও অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন কিছু জলজ উদ্ভিদও এই চাষ করা হয় যা অ্যাকুয়াকালচারের অন্তর্ভুক্ত। আমরা এখানে একটু দেখো যে চিত্রের মাধ্যমে আমরা দেখাচ্ছি আসলে কি কি চাষ করা হয় আসলে পানিতে, অর্থাৎ জলজ চাষের অন্তর্ভুক্ত যেসব প্রাণী আছে তাদের কিছু উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে যে মাছ, ফিনফিশ। ফিনফিশ বলতে এখানে যে ফিন আছে, জোড় পাখনা আছে, তো পাখনা পাখনা বিশিষ্ট যে জলজ প্রাণীগুলি এরা হচ্ছে ফিশ, মৎস্য এরা। তাহলে মৎস্য আমি কিন্তু তেলাপিয়া চিত্রে দিচ্ছি। তেলাপিয়া ছাড়া তো যত ধরনের মাছের নাম আমরা জানি সবই কিন্তু চাষ করা হয়। পাঙ্গাসের চাষ হতে দেখি আমরা, তেলাপিয়া চাষ, রুই, কাতলা, মৃগেল, কালবাউস, বিভিন্ন ধরনের কার্প, এগুলি হচ্ছে মাছ। তারপরে দেখা যায় ব্যাং, এটা হচ্ছে ব্যাং
তারপরে এটা হচ্ছে কুমির, কুমির চাষ করা হয়, ব্যাঙের চাষ করা, এটা ফ্রগ কালচার করা হয়, তারপর টার্টল, ক্রোকোডাইল কালচার করা হয়। এইটা হচ্ছে যে কচ্ছপ না, টার্টল কালচার করা হয়। এটা ডলফিন, ডলফিন কালচার করা হয় পানিতে। এটা হচ্ছে তিমি, হোয়েল কালচার করা হয়, তিমির চাষ করা হয়। এখানে আমরা দেখো তিনটে হচ্ছে চিংড়ি, হ্যাঁ আমরা এটা চিংড়ি বলতেছি, আসলে প্রথমটি হচ্ছে গলদা চিংড়ি, গলদা চিংড়ি, পরেরটি হচ্ছে বাগদা চিংড়ি, আর পরেরটা হচ্ছে লবস্টার। গলদাটা, গলদা চিংড়িটাকে বলা হচ্ছে এই প্রন, আর এটা হচ্ছে শ্রিম, আর এটা হচ্ছে লবস্টার। এই এই তিনটাই কিন্তু এই পানিতে চাষ করা হয়। তারপরে দেখো এখানে আছে ক্রাব, কাঁকড়া, কাঁকড়ার চাষ করা হয়। তারপর অক্টোপাস, এই অক্টোপাসের চিত্র দেখতে পাচ্ছি। তারপরে এটাকে বলা হয় হচ্ছে কাটল ফিশ, সেপিয়া, হ্যাঁ এই সেপিয়ার চাষ করা হয়। তারপরে আমরা এটা দেখতে পাচ্ছি স্কুইড, ললিগো, ললিগো চাষ করা হয়। এটা হচ্ছে পায়লা অর্থাৎ শামুক, শামুকের চাষ করা হয়। পরে দেখো এটা 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 তিনটা ঝিনুক, ঝিনুকের ভিতরে একটু যে গোলাকৃতির যেটা, এই ঝিনুকটাকে বলা হয় ক্লাম। তারপরে এটা একটু লম্বা আকৃতির, কিছুটা লম্বা আকৃতির, এটাকে বলা হয় আছে মাজেল। আর এইটা হচ্ছে যে অমসৃণ অর্থাৎ খাদযুক্ত যে খোলস থাকলে খোলস আছে, এটাকে বলা হয় হচ্ছে ওয়েস্টার। এই তিন ধরনের ঝিনুক দেখতে পাওয়া যায় প্রকৃতিতে, এইগুলি হচ্ছে চাষাবাদ করা হয়। তারপরে দেখো আছে সি উইড বা এই সি প্লান্ট, অর্থাৎ কিছু এই যে পানিতে কিছু উদ্ভিদ আগাছা চাষ করা হয়। এদের থেকে বিভিন্ন অর্থনৈতিক ভাবে লাভবান হওয়া যায়। কোনোটি দেখা যায় মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, কোনোটি থেকে সার পাওয়া যায়, কোনোটি থেকে বিভিন্ন সামুদ্রিক খনিজ উপাদানও কিন্তু এসব প্লান্ট থেকে সংগ্রহ করা হয়, অর্থাৎ এগুলিও অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন। তাহলে এইসব জীবদেরই হচ্ছে জলজ চাষে চাষাবাদ করা হয়। আমরা উপরে যে শ্রিম এবং প্রন দেখেছিলাম, আসলে আমাদের একটু পার্থক্য জেনে নেওয়া উচিত, কারণ জলজ চাষে চিংড়ি চাষ কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ চাষ এবং এটি খুব লাভবান। আমরা জানি যে বাংলাদেশে প্রচুর এই চিংড়ি চাষ হয় এবং এই চিংড়ি কিন্তু বিদেশে রপ্তানিও করা হয়। তো এখানে আমরা শ্রিম আর প্রনের পার্থক্যটুকু একটু দেখে নেই। আগেই বলি শ্রিমটা হচ্ছে মূলত সামুদ্রিক, যা বাগদা চিংড়ি নামে পরিচিত, আর প্রনটা হচ্ছে স্বাদু পানির, যারা হচ্ছে গলদা চিংড়ি নামে পরিচিত। এখন আমরা এই দুই ধরনের চিংড়ি কিভাবে পার্থক্য করতে পারি? আসলে এদের কিন্তু সাব অর্ডারই ভিন্ন। যেমন শিমের সাব অর্ডার হচ্ছে প্লিও কাইমাটা, অন্যদিকে প্রনের সাব অর্ডার হচ্ছে ডেন্ড্রো ব্রাঙ্কাইটা। সাইজ হচ্ছে যে শিম অপেক্ষা অর্থাৎ বাগদা চিংড়ি অপেক্ষা প্রন কিছুটা লম্বা হয়ে থাকে, যেমন এটা হচ্ছে 12 ইঞ্চি আর হচ্ছে 13.2 ইঞ্চি, সাধারণত এত পর্যন্ত এটা লম্বা হতে পারে। তারপরে দেখো যে এদের বডির যে আকৃতি, বডির আকৃতিতে প্রনটা অনেকটা সোজা হয়, সোজা আকৃতি হয়, এটা একটা কার্লি বডি হয়, হ্যাঁ এটা স্ট্রেইট বডি হয়, এটা কার্লি বডি হয়। তারপরে এদের যে গিল, এই গিল হচ্ছে প্লেট লাইক হয় শিমের, শিমের অর্থাৎ বাগদা চিংড়ি যেটা, এটা ল্যামেলার গিল বলা হয়। এটা হচ্ছে ব্রাঞ্চিং, শাখা প্রশাখা যুক্ত গিল থাকে এখানে। তারপরে হচ্ছে এদের এই যে সামনের, সামনের যে ওয়াকিং লেগ যেটা থাকে, এইটার হচ্ছে যে আকারে অনেক বড় হয়, ওয়াকিং লেগটা আকারে অনেক বড় হয়। আহ, না এদের লার্জেস্ট পিনসার মানে, আর সবচেয়ে বড় যে এই নখরযুক্ত অর্থাৎ আংটাযুক্ত যে ওয়াকিং লেগটা আছে, এটা হচ্ছে এর সামনের, একেবারে সামনের থাকে অর্থাৎ সামনের জোড়া। আর প্রনের ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড জোড়া অর্থাৎ দ্বিতীয় জোড়া হচ্ছে এই লার্জেস্ট পিনসার হিসাবে কাজ করে। তারপরে যে এদের এদের যে অ্যাবডোমিন, এদের অ্যাবডোমিনের যেটা সেকেন্ড সিগমেন্ট যেটা, অর্থাৎ দ্বিতীয় খণ্ডটা এই প্রথম ও তৃতীয় খণ্ডকে ওভারল্যাপ করে থাকে, ঢেকে থাকে স্ট্রিমে, কিন্তু প্রনের ক্ষেত্রে তা না, বরং এই অ্যাবডোমিনের অর্থাৎ উদরের দ্বিতীয় খণ্ডটি, এরা হচ্ছে শুধুমাত্র তৃতীয় খণ্ডকে ঢেকে রাখে, প্রথম খণ্ডকে না। এটা দেখে কিন্তু এই শ্রিম প্রনের পার্থক্য নির্ণয় করা যায়। তাছাড়া লেগ, এদের যে ওয়াকিং লেগ থাকে অর্থাৎ বক্ষ দেশ, ওয়াকিং নয় বক্ষ, বক্ষ উপাঙ্গ যেটা, বক্ষে যে উপাঙ্গ থাকে, সেই বক্ষ উপাঙ্গের প্রথম দুই জোড়াতে হচ্ছে ক্লো থাকে অর্থাৎ নখর থাকে, চিমটা থাকে। কিন্তু প্রনের ক্ষেত্রে এই যে বক্ষ উপাঙ্গের প্রথম তিন জোড়াতে হচ্ছে নখর থাকে অর্থাৎ চিমটা থাকে। এই চিমটা দেখেও এদের কিন্তু শ্রিম এবং প্রনকে চেনা যায়। তারপরে শ্রিম হচ্ছে এটা হচ্ছে ব্রুড এগ, ব্রুড এগ মানে হচ্ছে দেহের ভিতরে এরা ডিম পাড়ে, কিন্তু প্রন হচ্ছে দেহের বাহিরে ডিম পাড়ে।
এতগুলি পার্থক্য থেকে কিন্তু আমরা শ্রিম প্রন অর্থাৎ এই বাগদা চিংড়ি এবং গলদা চিংড়ির পার্থক্য নির্ণয় করতে পারি। আচ্ছা, উপরে আমরা আরেকটি পয়েন্ট দেখেছিলাম, এই ক্লাম, মাজেল আর ওয়েস্টার অর্থাৎ তিনটাই কিন্তু ঝিনুক নামে পরিচিত। সেই তিনটা ঝিনুকের যদি আমরা একটু পার্থক্য দেখি, প্রধান প্রধান পার্থক্যগুলি, সেটা হচ্ছে যেটা ক্লাম ওভাল আকৃতির আমরা যেটা দেখেছিলাম, এটা সাধারণত এটা সামুদ্রিক হয় এবং দুটা শেল কিন্তু দুই পাশে সমান আকৃতি হয়। অন্যদিকে এই যেটা হচ্ছে মাজেল, এটা স্বাদু পানিরও হতে পারে, আবার লোনা পানিরও হতে পারে হতে পারে এরা হচ্ছে ব্রাউন থেকে পার্পল ব্ল্যাক পর্যন্ত এদের কালারটা হতে পারে। অন্যদিকে ওয়েস্টার এদের 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 হচ্ছে যে রাফ ইরিগুলার শেল থাকে, অর্থাৎ অমসৃণ শেল দেখা যায়, খাস খাস যুক্ত শেল দেখা যায়, এটা দেখেই বোঝা যায়। দেখো দুই তিনটার ফ্যামিলিও কিন্তু আলাদা আলাদা। যারা ক্লাম তারা হচ্ছে ভ্যারিনেডি গোত্রের অন্তর্ভুক্ত, যারা মাজেল তারা হচ্ছে মাইটেরিডি গোত্রের অন্তর্ভুক্ত, যারা ওয়েস্টার তারা হচ্ছে ওয়েস্টারেডি সুপার ফ্যামিলির অন্তর্ভুক্ত। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা ক্লাম ফ্রেশ ওয়াটার হতে পারে, সল্ট ওয়াটার হতে পারে, তারপরে হচ্ছে মাজেলও তাই, ফ্রেশ ওয়াটার হতে পারে, সল্ট ওয়াটার হতে পারে, কিন্তু ওয়েস্টার সবসময় সল্ট ওয়াটার লোনা পানিরই হয়ে থাকে। শেলের কথা বলছে, এদের শেল সাধারণত স্মুথ হয়, মসৃণ হয়, এদেরও মসৃণ হয় কিন্তু এদের রাফ হয় অর্থাৎ অমসৃণ হয়। তারপরে হচ্ছে যে এদের আকৃতিরা ইকুয়াল এবং ওভাল শেপ অর্থাৎ ডিম্বাকৃতির দেহ এদের থাকে, কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় অ্যাসিমেট্রিক্যাল, অথবা ওভালও হতে পারে অথবা সার্কুলার শেপডও হতে পারে। তবে এদের উভয় প্রান্তটা হচ্ছে ইলংগেটেড হয়, সরু হয় দুই প্রান্ত। আর এদের হচ্ছে ইরিগুলার শেপড হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট আকৃতি এখানে দেখা যায় না। এদের ক্ষেত্রে টু অ্যাবডাক্টর মাসেলস থাকে এখানে, কিন্তু এখানে হচ্ছে বাইসাল থ্রেডস থাকে, এখানে হচ্ছে এই স্মল হিন্স থাকে। আচ্ছা, এদের হচ্ছে যে পা অর্থাৎ ফুট, এই ফুটটা হচ্ছে এই যে একটা ফুট থাকে, পা থাকে, অর্থাৎ চলাফেরার জন্য পা থাকে, পা দিয়ে হচ্ছে এরা চলাফেরা করে। আর এরা কিন্তু চলাফেরা সাধারণত করে না, সিসাইল অর্থাৎ স্থির অবস্থায় অবস্থান করে। আর এরা হচ্ছে কদাচিৎ চলাফেরা করে, স্থির থাকে, তবে মাঝে মাঝে এরা চলাফেরা করতে পারে বা করে। আচ্ছা, এই হলো। তারপরে দেখো যে এরা হচ্ছে স্টিমড অর ক্যান বি ইটেন র, অর্থাৎ সিদ্ধ করেও খাওয়া যায় আবার কাঁচাও খাওয়া যায় ক্লামকে। কিন্তু মাজেলকে অবশ্যই এটা কাঁচা খাওয়া যায় না, এটা গন্ধযুক্ত, এটাকে রান্না করেই খেতে হয়। আবার ওয়েস্টারও কিন্তু কাঁচাও খাওয়া যায় আবার রান্না করেও খাওয়া যায়। আমরা মূলত ঝিনুক সম্পর্কে জানি, কিন্তু এই তিন ধরনের পার্থক্যটা আমাদের অনেকেই জানা নেই, আমরা কিন্তু একটু ভালো করে জেনে নেব। এখানে চিত্রটা একটু দেখে রাখো, এখানে আসলে চিত্র এখানে ভুল দিয়েছে, এটা মাজেলের চিত্র কিন্তু এমন না, এটা ওয়েস্টারের চিত্র। যাই হোক, আমরা এই পার্থক্যগুলি ভালো করে জানবো। এবারে আমরা আসি জলোচ্ছ্বাসের গুরুত্ব। জলোচ্ছ্বাসের গুরুত্ব ১ নম্বর হচ্ছে খাদ্য হিসাবে। কারণ আমরা জানি যে আমাদের কিন্তু খাদ্যের একটি প্রধান অংশ জুড়ে মাছ থাকে, অর্থাৎ যেসব প্রাণীজ প্রোটিনের কথা বলা হয়, এই প্রাণীজ প্রোটিনের শতকরা ৮০% কিন্তু আমরা এই মাছ থেকে আমরা পেয়ে থাকি, মাছ বা মাছ জাতীয় দ্রব্য থেকে পেয়ে থাকি। তার মানে আমাদের খাদ্যের একটি বিশাল অংশ জুড়ে মাছ রয়েছে। বৈদেশিক মুদ্রা অর্জন, তো জনশক্তি এবং তৈরি পোশাকের পরেই কিন্তু এই মাছের অবস্থান রয়েছে। মাছ এবং মৎস্য জাতীয় যে দ্রব্য আছে বা পণ্য আছে, তা কিন্তু তৃতীয় অবস্থানে রয়েছে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে। তারপরে দেখ কর্মসংস্থান বৃদ্ধি। কর্মসংস্থান বাংলাদেশে প্রায় ১২ লক্ষ লোক কিন্তু এই মৎস্য বা মৎস্যজ যে শিল্প আছে এর সাথে কিন্তু জড়িত, এবং এদের কর্মসংস্থানের উপায় হচ্ছে, এখান থেকে পাচ্ছে। তারপরে দেখো যে হাঁস মুরগির খাদ্য। হাঁস মুরগির খাদ্য বলতে বোঝাচ্ছে যে এই যে মাছের যে আইশ, কাটা, নাড়ি ভুড়ি, এইগুলি কিন্তু হাঁস মুরগির খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। অনেক সময় দেখো যে আমরা যে শামুক, ঝিনুক, এগুলির যে ভিতরের নরম অংশ কিন্তু হাঁস মুরগির খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে যে বাংলাদেশে আসলে যত পুকুর আছে, এটা মোটামুটি আর কি ১২,৮০,০০০ মতো পুকুর আছে। এই পুকুরগুলির ৫৫% হচ্ছে বর্তমান আবাদে আনা হয়েছে। তো আরো ধারণা করা হয় যে ৩০% হয়তো আবাদভুক্ত হতে পারে, বাকি ১৫% হচ্ছে যে অনাবাদী, অর্থাৎ যেখানে আবাদ সম্ভব নয়। তাহলে এই যে প্রায় ৮৫% যদি পুকুরকে যদি আবাদের আওতাভুক্ত আনা হয়, তাহলে দেখো যেমন এই পুকুরে মাছ চাষ করে
মানুষ স্বাবলম্বী হতে পারবে, একইভাবে কিন্তু আমাদের আর্থসামাজিক অর্থাৎ অর্থনৈতিক সামাজিক উভয় উন্নয়নই কিন্তু এটা সম্ভব। পরিবহন ব্যবস্থার আয় বৃদ্ধি। দেখো এই যে মৎস্য পোনা বা মৎস্য এটা পরিবহনের জন্য বিভিন্ন পরিবহন ব্যবস্থা গড়ে উঠছে এবং সেই পরিবহনের সাথে কিন্তু অনেকের এই জীবন বা জীবিকা নির্ভর করছে। তারপরে শিল্পের বিকাশ হিসাবে, শিল্পের বিকাশ কেমন সেটা হচ্ছে যে মাছের চর্বি, কাটা, হাড় ইত্যাদি কিন্তু বিভিন্ন প্রকার শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তো বিশেষ করে আমরা সাবান, ঔষধ, গ্লিসারিন, বার্নিশ এগুলির কথা বলতে পারি যে এগুলি এই মাছের চর্বি বা তেল দিয়ে এগুলি তৈরি করা হয়। অর্থাৎ শিল্পেও কিন্তু এই জলজ চাষের একটি গুরুত্ব আছে। তাছাড়া দেখো যে অনেক কুটির শিল্পেরও কিন্তু আবির্ভাব ঘটছে। যেমন হচ্ছে যে গ্রামগঞ্জে নৌকা, লঞ্চ, বরফ, তারপরে জাল বুনন এইসব তৈরির সাথে কিন্তু অসংখ্য মানুষ জড়িত। তাহলে এরকমের কিছু কুটির শিল্প কিন্তু জলজ চাষের সাথে গড়ে উঠছে। এটাকে শিল্পের বিকাশ হিসাবে জলজ চাষের গুরুত্ব বলা হচ্ছে। তারপরে দেখো যে সার হিসাবে মৎস্য। তো সার হিসাবে মৎস্য এটা হচ্ছে যে এই মাছের আইশ, কাটা, হ্যাঁ এই যে বা অপ্রয়োজনীয় অংশ এইগুলি কিন্তু এই কৃষির উৎকৃষ্ট সার উৎপাদনে কিন্তু বর্তমানে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ কৃষি ক্ষেত্রে যে সার, সে সারও কিন্তু আমরা জলজ চাষের যে মৎস্য বা মাছ সেগুলি থেকে কিন্তু আমরা পাচ্ছি। তারপরে শৌখিন দ্রব্য উৎপাদন, অর্থাৎ জলজ চাষের যে মৎস্য বা মাছ সেখান থেকে কিন্তু অনেক শৌখিন দ্রব্য উৎপাদন করা হয়। যেমন মাছের আইশ, লেজ, চামড়া, হাড় বা দাঁত এগুলি দিয়ে বিভিন্ন গৃহসজ্জার বিভিন্ন ধরনের শৌখিন দ্রব্য প্রস্তুত করা হয়। তাছাড়া এই যে তিমি বা হাঙরের হাড় দিয়ে আসবাবপত্র, কলমদানি, চিরুনি, আয়নার ফ্রেম, ছাইদানি ইত্যাদি তৈরি করা হয়ে থাকে। আবার কোন কোন ক্ষেত্রে দেখো যে মাছের চামড়া, আইশ, অস্থি বা লম্বা কাঁটাযুক্ত চঞ্চ ও লেজ দ্বারা এই জায়নামাজ, ওয়ালমেট, তারপর হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং, ছুরি, চাবুক, মেয়েদের হাতের চুড়ি বা শঙ্খ, আংটি ইত্যাদি প্রস্তুত করা হয়। তারপর দেখো যে গ্রামগঞ্জে ঝিনুকের যে খোলস দিয়ে চামচ তৈরি করা হয়। তাহলে এই যে এইভাবে যে অসংখ্য শৌখিন দ্রব্য এগুলি মৎস্য বা মাৎস্যজ যে উপাদান সেগুলি থেকে তৈরি করা হচ্ছে। তাহলে আমরা যে জলজ চাষের গুরুত্ব পরীক্ষাতে আসলে এই হেডলাইনের অধীনে আমরা ব্যাখ্যা করব। এবারে আমরা চলে আসি মৎস্য চাষের শ্রেণীবিন্যাস। মৎস্য চাষের শ্রেণীবিন্যাস বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। যেমন এক নম্বর হচ্ছে বাসস্থানের উপর ভিত্তি করে। বাসস্থানের উপর ভিত্তি করে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় অন্তর্দেশীয় মৎস্য চাষ আর একটাকে বলা হয় সামুদ্রিক মৎস্য চাষ। অন্তর্দেশীয় মৎস্য চাষ আবার দুই রকমের আছে। একটি হচ্ছে স্বাদু পানির মাছ চাষ আর একটা হচ্ছে ঈষৎ লোনা পানির মাছ চাষ। স্বাদু পানির মাছ চাষ বলতে বোঝাচ্ছে হচ্ছে যে নদী, নালা, খাল, বিল, পুকুর, ডোবা অর্থাৎ যেখানে স্বাদু পানি আছে, লোনা পানি নাই, এই সব হাওড় বাওড় এই সব জায়গায় মাছ চাষকে বলা হচ্ছে স্বাদু পানির মাছ চাষ। ঈষৎ লোনা পানি হচ্ছে নদী যেখানে সাগরের সাথে মিশে, সেখানের পানি সামান্য পরিমাণের লোনা হয়, সেই লোনা অঞ্চলের মাছ চাষকে বলা হচ্ছে ঈষৎ লোনা পানির মাছ চাষ। স্বাদু পানির মাছ চাষকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বদ্ধ জলাশয় ও আরেকটাকে বলা হয় স্রোতযুক্ত জলাশয়। বদ্ধ হচ্ছে এই পুকুর, ডোবা, খাল, বিল, তারপরে বাওড়, হ্যাঁ বাওড় যেখানে অর্থাৎ পানিগুলো স্রোত থাকে না, নদীর সাথে সংযোগ থাকে না, সেগুলিকে হচ্ছে বদ্ধ জলাশয় বলে। আর স্রোতযুক্তের ভিতরে আমরা বলতে পারি হচ্ছে যে এই প্রধানত নদী এবং যেসব খাল নদীর সাথে যুক্ত থাকে সেই সব খাল, অর্থাৎ যেখানে সর্বদা স্রোত থাকে, সেই স্রোতযুক্ত জলাশয়েও স্বাদু পানির মাছ চাষ করা হয়। তারপর আমরা দেখি সামুদ্রিক চাষ। সামুদ্রিক চাষে হচ্ছে খাড়ি বা মোহনা আছে। এটা হচ্ছে একেবারেই সমুদ্রের উপকূলবর্তী এরিয়া যেখানে লবণের পরিমাণটা কম থাকে এবং নদী যেখানে কিন্তু মিলিত হয়েছে, এই যে সঙ্গম স্থল, এই সঙ্গম স্থলকে খাড়ি বা মোহনা বলে। এই মোহনা অঞ্চলে মৎস্য চাষ করা হয়। এটা হচ্ছে খাড়ি বা মোহনা অঞ্চলে সামুদ্রিক চাষ। আরেকটা হচ্ছে বেড়ি বা লোনা পানির ঘের বা চাষ। এই ক্ষেত্রে হচ্ছে লোনা পানিতে এই যে নেট বা অন্য কোনো কিছু দিয়ে ঘের বা বেড় দিয়ে এই মাছ চাষ করা হয়, এটাকে হচ্ছে বেড়ি বা লোনা পানির ঘের চাষ বলা হয়। তারপরে দেখো এই চাষকৃত মাছ ও অন্যান্য জীব সম্প্রদায়ের উপর ভিত্তি করে এদেরকে
দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে মৎস্য চাষ বা ফিশ কালচার। ফিশ কালচার। ২ নম্বর হচ্ছে অন্যান্য জীবের চাষ অর্থাৎ কালচার অফ অর্গানিজম আদার দ্যান ফিশ। মৎস্য চাষ বলতে বোঝাচ্ছে হচ্ছে যে ফিন ফিশ অর্থাৎ যাদের পাখনা আছে, পাখনা বিশিষ্ট মাছ চাষকে মৎস্য চাষ বলা হচ্ছে। আর মাছ ছাড়া অন্য যেসব আ আ জলজ জীব আছে যেমন জলজীবের ভিতরে বলেছি কচ্ছপ, তারপর কুমির, ব্যাঙ, তারপরে জলজ উদ্ভিদ, হ্যাঁ? তারপরে হচ্ছে শিম, প্রন, লবস্টার তাহলে এইগুলির চাষাবাদকে বলা হচ্ছে অন্যান্য জীবের চাষাবাদ। আর মাছ ব্যবস্থাপনার উপর ভিত্তি করে এদেরকে ৪ ভাগে ভাগ করা হয়। ১ নম্বর হচ্ছে সম্প্রসারিত বা এক্সটেনসিভ কালচার বলা হয়। এক্সটেনসিভ কালচারটা বলতে বোঝাচ্ছে যে একটা ওপেন এরিয়া, বড় এরিয়া সেটা হতে পারে কোনো হাওর, বাওর, খাল, পুকুর এই সম্প্রসারিত এরিয়ায় যেখানে মাছের অল্প ঘনত্ব রেখে প্রাকৃতিক পরিবেশের উপর ছেড়ে দিয়ে মাছ চাষ করা হয় সেটাকে সম্প্রসারিত মাছ চাষ বলে। এখানে সম্প্রসারিত মাছ চাষে মাছ হচ্ছে চাষকৃত মাছ প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভরশীল। সেখানে কোনো সম্পূরক খাদ্য দেওয়া হয় না। ২ নম্বর হচ্ছে আধা নিবিড় চাষ, সেমি ইনটেনসিভ। আধা নিবিড় চাষ করা হয় হচ্ছে এটাও দেখা যায় যে নদী, নালা, খাল, বিল এখানে আধা নিবিড় চাষ করা হয়। আধা নিবিড় চাষে কিছু সম্পূরক খাদ্য প্রদান করা হয়। কিছু সম্পূরক খাদ্য প্রদান করা হয়। অর্থাৎ প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি এখানে কিছু সম্পূরক খাদ্য প্রয়োগ করা হয়। আধা নিবিড় চাষকে ২ ভাগে ভাগ করা হয়। একটাকে বলে কলম চাষ বা পেন কালচার। কলম চাষ বা পেন কালচার বলতে আসলে বোঝাচ্ছে যে এখানে কোনো মুক্ত জলাশয় এক বা একাধিক বানা বেড়া বা বাঁশ বা জাল দিয়ে একটা ঘের তৈরি করা হয়। একটা ঘের তৈরি করে এই ধরনের চাষ করলে তাকে পেন কালচার বা কলম চাষ বলে। তো কলম চাষে এখানে কিন্তু প্রাকৃতিক ওই পানিতে প্রাকৃতিক খাদ্য থাকে সেই পাশাপাশি কিছুটা সম্পূরক খাদ্য দেওয়া হয়ে থাকে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু এভাবে ঘের দিয়ে অর্থাৎ পেন কালচারের মাধ্যমে চিংড়ি চাষ করা হয়ে থাকে। আরেকটা হচ্ছে খাঁচায় চাষ, কেজ কালচার যেটাকে বলা হচ্ছে। খাঁচায় চাষ হচ্ছে এই ক্ষেত্রে নদীতে যেখানে স্রোতযুক্ত পানি আছে সেখানে খাঁচা তৈরি করা হয়। খাঁচা তৈরি করা হয় সাধারণত নেট বা বাঁশের খাঁচা তৈরি করে সেই খাঁচার ভিতরে মৎস্য চাষ করা হয়। এই ধরনের চাষ কাজকে খাঁচায় বা কেজ কালচার বলা হয়। কেজ কিন্তু স্থির খাঁচা হতে পারে বা ভাসমান হতে পারে। স্থির বলতে সেটা মাটির সাথে কোনো খুঁটি দিয়ে আ বা আবদ্ধ করে সেটা